বাংলাদেশের 90% মুসলমান তারা ইসলাম পালন করার পরও তারা শরীয়ত আইনে বিশ্বাস করছে না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা হচ্ছে আমার আপনার সকলের, বাংলাদেশের আলেম সমাজের সবথেকে বেশি ব্যর্থতা। আমরা শুধুমাত্র ইসলামের কঠিন দিকগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু ইসলামের যে একটা সহানুভূতি, ভালোবাসা, আবেগ এবং একে অপরের প্রতি সাহায্য সহযোগিতা করার যে একটা ধর্ম, একে অপরের প্রতি সহনশীল হওয়ার ধর্ম, এটাকে আমরা তাদেরকে বোঝাতে পারি না। বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে প্রশাসন বিভাগ থেকে শুরু করে সকল স্তরে বামপন্থীরা বসে থাকার কারণে আমরা জীবন দিয়ে যাচ্ছি, আমরা শুধুমাত্র রক্ত দিয়ে যাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা এত আন্দোলন সংগ্রাম করার পরেও একটা ইসলামী রাষ্ট্র, একটা শরীয়ত আইন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা আজ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। আজ পর্যন্ত আমাদের রক্ত যায়, কিন্তু আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠা করতে পারি না। যে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথা আমাদের উপমহাদেশে আমাদের শরীয়ত আইন বাস্তবায়ন করা সম্ভব কিনা, এর প্রসেসটা কেমন হওয়া উচিত বা কেমন হবে। বিভিন্ন দল তারা জোটবদ্ধভাবে হলেও তারা বিভিন্ন ধরনের তারা একে অপরের প্রতি বিষোদ্গার করে তারা দল থেকে দল ভাঙ্গা বা দল থেকে চলে যাওয়ার ব্যাপারে অনেকটাই উৎসাহিত হচ্ছে, এবং অনেকেই এটাকে তারা ভালো চোখে দেখছে না। কেননা তারা বলছে যে আমাদের শরীয়ত আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। এটাকে আসলে বাংলাদেশের গণতান্ত্রিক এই প্রক্রিয়া, বাংলাদেশের এই বিচার বিভাগ, বাংলাদেশের এই বিচার ব্যবস্থার মাধ্যমে, আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কি বাংলাদেশের শরীয়ত আইন প্রতিষ্ঠা করা সম্ভব? আসুন আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি, এবং সেই সাথে আমরা মিশরের একটা ইতিহাস, আমরা 2012-13 সালের দিকে একটা রিসেন্টলি যে একটা সরকারের পতন হয়, সেই পতনের কি কি ব্যর্থতা রয়েছে সংক্ষিপ্ত আকারে ধারণার চেষ্টা করব। প্রথমে বলতে চাই, বাংলাদেশের এই গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মাধ্যমে ইসলামী শরীয়ত আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা বলতেছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পরেই আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠা করব, তাদের মতো বোকা হয়তোবা এই পৃথিবীতে আমি মনে করি আর কেউ নেই। তারা ইতিহাসে জানে, কিন্তু তারা কিভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা আমি আজও আমার অজানা। বাংলাদেশের এই প্রক্রিয়ার মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম রাতারাতি পরিবর্তন হবে, ইসলাম রাতারাতি পরিবর্তন করে শরীয়ত আইন প্রতিষ্ঠা করব, এটা কখনোই আদৌ এই কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা 100% ক্লিয়ার। তবে যারা এই প্রক্রিয়ার মাধ্যমে ইসলামকে একটু সমাজে বা একটি রাষ্ট্রে তারা একটি ইসলামকে একটু ক্ষমতায় আনার চেষ্টা করছে, কিন্তু তারা কি রাতারাতি করা সম্ভব? এটা কখনোই নয়, এটা অনেক প্রসেস রয়েছে। সাপোজ এক্সাম্পল, বর্তমানে ইউনূস সরকার ক্ষমতায় আছে। এই জুলাই অভ্যুত্থানের পর বিশাল একটা সুযোগ যাওয়ার পরও ইসলামপন্থীরা তারা এক হয়ে ইসলামী ক্ষমতা ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারা এটাকে পরিবর্তন করতে পারেনি, ইসলামী ক্ষমতাকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পরিণত করতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র যেভাবে ছিল সেভাবেই আছে, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। এটা কখনো সম্ভব নয়। আর যে প্রসেসিং আমরা আগাচ্ছি, এর মাধ্যমে ইসলামী শরীয়ত আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তবে আমাদের ফায়দা কি? এর ফায়দা হচ্ছে এতটুকুই যে আমরা হয়তোবা ন্যায় প্রতিষ্ঠা পাবো, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো, এবং দুর্নীতি দমন করতে পারবো, অর্থনৈতিক একটা স্থিতিশীল নিয়ে আসতে পারবো। আমরা গ্রাজুয়ালি এটাকে ধাপে ধাপে আমার ইসলামী শরিয়ার দিকে নিতে পারি, এটা একটা সম্ভাবনা রয়েছে। তবে প্রপারলি যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে পারবো, এটা কোনো ভিত্তি বা এটা কোনো গ্যারান্টি নেই, এটা আমাদের মনে রাখতে হবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুপাতের সাথে এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের বিশাল বড় একটা মিল রয়েছে, সামঞ্জস্যতা রয়েছে। সেটা কিভাবে? 2012 সালে যখন মুরসি ক্ষমতায় আসে, বিভিন্ন বিশাল একটি দীর্ঘদিনের স্বৈরশাসনের পর গণতন্ত্রের মাধ্যমে যখন ইসলামী পন্থী মুসলিম সরকার তথা মুসলিম ব্রাদারহুড মুরসি যখন ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পর সে কিন্তু 1 বছরের মাথায় তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি মিশরের মুরসি যে ক্ষমতায় ছিলেন, সেই মুরসি তিনি ছিলেন শুধুমাত্র চেয়ারের মালিক ছিলেন, কিন্তু ক্ষমতা, পাওয়ার যেটাকে বলা হয়, সেটা তিনি ক্ষমতা ছিলেন না। তিনি নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট উইদাউট পাওয়ার। এটাকে ইংলিশে অনেকে এটাকে আখ্যায়িত করা হয়েছে প্রেসিডেন্ট উইদাউট পাওয়ার। এটা পাওয়ার সেলে প্রেসিডেন্ট। কেউ যদি পাওয়ার সেলে প্রেসিডেন্ট পদে সে বহাল থাকে, তাহলে তার কি অবস্থা হবে সেটা একটু ভাবার বিষয়। 2 নম্বর কথা হচ্ছে, মিশরের মুরসি যখন ক্ষমতায় আসার পর তিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নূর পার্টি, নূর সালাফিদের একটি পার্টি, সেটা বলা হতো নূর পার্টি। মুরসি ক্ষমতা আসার পরেই 3 মাসের মাথায় নূর পার্টি এবং সেনাবাহিনী তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নূর পার্টির বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করা শুরু করলেন। তাদের কথা হলো, মুরসি কেন শরীয়ত আইন প্রতিষ্ঠা করে না। এটা হলো তাদের বড় চাওয়া এবং পাওয়া। সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পর নূর পার্টিকে বলল যে আমরা শুধু মুরসিকে সরাতে চাই, ইসলামকে নয়। পরিশেষে দেখা গেল, যখন মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলো, এখানে বিশেষ লক্ষণীয় বিষয় হলো, মুরসিকে যখন ক্ষমতাচ্যুত করা হয়,
তখন এর ভিতরে চারটা বিষয় কাজ করে। একটা হচ্ছে সেনাবাহিনী এবং বিভিন্ন ধর্মনিরপেক্ষ যারা পালন করত তারা, এবং যারা বামপন্থী ছিলেন তারা, এবং নূর পার্টি, সবগুলো একসঙ্গে হয়ে একত্রভাবে ঐক্যমতভাবে তারা মুরসির বিরুদ্ধে আন্দোলন করে মুরসি ক্ষমতাচ্যুত করলেন। এর ফলশ্রুতিতে কি হলো যে মুরসি ক্ষমতাচ্যুত হলেন, মুরসিও গেলেন, পরিশেষে ইসলামও নিয়ে গেলেন। মুরসিও ক্ষমতাচ্যুত হলো, ইসলাম ক্ষমতাচ্যুত হলো। এরপর সেনাবাহিনী নূর পার্টির সঙ্গে প্রতারণা করলেন। এরপর যখন আমেরিকা এসে তাদের অপর প্রভাব বিস্তার করলেন, এরপর সিসির মাধ্যমে ক্ষমতা নেওয়ার পর সেখানে ইসলামও নাই, ঠিকভাবে প্রপারলি গণতন্ত্র নাই, একটা আমেরিকার আশীর্বাদ পুষ্ট একটা সরকার ব্যবস্থা সেখানে চালু হলো। এর থেকে দুর্ভাগা আর কি হতে পারে। এখানে মুরসির যে বিষয়গুলা ভুল ছিল সেই ভুলগুলো একটু কাউন্ট করার চেষ্টা করব। প্রথমত, মুরসি শুধুমাত্র চেয়ারের মালিক ছিলেন, কিন্তু তথাকথিত সে আগের জামানার, আগের আমলের যে প্রশাসন, মিডিয়া, সেনাবাহিনী সে আগের আমলাতন্ত্রের মাধ্যমে ছিল, তার কারণে মুরসি নিজে একা কিছু করতে পারেনি। এখানে বিষয় হলো সেনাবাহিনী মুরসির বিরুদ্ধে, মিডিয়া তার বিরুদ্ধে, এবং আমলাতন্ত্র তথা প্রশাসন সকল কিছু মুরসির বিরুদ্ধে থাকার কারণে মুরসি তিনি একা কিছু করতে পারেননি। এজন্য ইসলামকে যদি আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, আমাদের প্রথম যে বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত সেটা হচ্ছে, প্রথমত আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের দুর্নীতিকে দমন করতে হবে। একদম দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। দুর্নীতির ব্যাপারে যদি আমরা একদম 0% নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। 2 নাম্বার, আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের এতটাই স্থিতিশীল করতে হবে, এতটাই আমাদের অর্থনীতি এতটাই স্ট্রং করতে হবে যে আমরা কোনো বাইরের দেশের উপর আমার নির্ভরশীলতা কমাতে হবে এবং তাদের উপর কোনো ধরনের আমার নির্ভরশীল করব না। 3 নাম্বার হচ্ছে এই মিডিয়াকে আমাদের শক্তিশালী করতে হবে। তা না হলে মুরসির এই পয়েন্টগুলা মুরসির বিরুদ্ধে থাকার কারণে, মুরসির বিরুদ্ধে যাওয়ার কারণে তারা এই মুরসি প্রপারলি ভাবে তিনি এটাকে কন্ট্রোল করতে পারেনি। মুরসি শুধুমাত্র প্রেসিডেন্ট ছিলেন উইদাউট পাওয়ার। আমেরিকার আশীর্বাদ পুষ্ট সরকার যখন আসলো, তখন কি কি অসুবিধা হলো? তখন সব থেকে বড় মর্মান্তিক যে বিষয়টা হলো, ভয়ঙ্কর যে রূপ ধারণ করলো মুসলিম ব্রাদারহুড, এটা এই রাজনীতিকে নিষিদ্ধ করা হলো। 2 নাম্বার, হাজার হাজার আলেম ওলামাদেরকে জেলাবন্দি করা হলো এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো। এবং মসজিদগুলা সরকার নিয়ন্ত্রণ নিয়ে নিল, যাতে করে মুসলিমরা এই মসজিদ তাদের যে মার্কাজ, এখান থেকে তারা যেন কোনো ধরনের আন্দোলন, কোনো ধরনের তারা মিটিং মিছিল তারা করতে না পারে। এখানে আমেরিকার উদ্দেশ্য কি ছিল? এখানে আমেরিকার উদ্দেশ্য ছিল ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া, ইসরায়েল যাতে কোনো ধরনের বিপদ বা কোনো ধরনের নিরাপত্তার হুমকিতে না পড়ে। 2 নাম্বার হচ্ছে সুইস খাল। 3 নাম্বার হচ্ছে আমেরিকার আবিষ্কৃত যে গণতন্ত্র, তারা কোনো দেশেই চাবে না যে ইসলামপন্থী কোনো দেশ তারা পরিচালনা করুক, ইসলামপন্থী কোনো দেশ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, কোনো দেশে তারা ইসলামপন্থী মাথাচাড়া দিয়ে উঠুক, এটা আমেরিকা কখনোই চাবে না। এজন্য আমেরিকার আশীর্বাদ পুষ্ট সরকার ব্যবস্থা তিনি পালন করে সেখানে আজও অবধি পর্যন্ত আমেরিকার নিয়ন্ত্রণাধীন সেই মিশর চলতেছে। এটা মুসলিমদের জন্য সব থেকে বেদনাদায়ক একটা অধ্যায় ছিল 2012 এবং 13 সালে। মুরসি কেন শরিয়া আইন প্রতিষ্ঠা করতে পারেনি? এখানে মুরসির সব থেকে বড় ভুল ছিল সেটা হলো তিনি গ্রাজুয়ালি এগুলা করতে চেয়েছিলেন, কিন্তু মিশরের জনগণ এতটাই ধৈর্য হারা হয়ে গিয়েছিলেন যে রাতারাতি তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এরপর মুরসির উপরে চাপ প্রয়োগ করে। মুরসির সব থেকে বড় উচিত ছিল দুর্নীতিকে দমন করা, অর্থনৈতিক ভাবে স্ট্রং হওয়া, 3 নাম্বার মিডিয়াকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু তারা এগুলাই সবকিছু ছিল মুরসির বিরুদ্ধে, এবং সবকিছু ছিল সেনাবাহিনী এবং যারা মুরসির বিরুদ্ধে ছিল তাদের পক্ষে ছিল, পূর্বের আমলের আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে ছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে ইসলামকে আমরা কিভাবে ক্ষমতায়ন করতে পারি, একটা রাষ্ট্রের ভিতরে এই প্রক্রিয়ার মাধ্যমে ইসলামকে কিভাবে ক্ষমতা আয়ন করা যায়, যে বিষয়গুলো সব থেকে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে ধাপে ধাপে আমাদের সবকিছু করতে হবে, ধাপে ধাপে গ্রাজুয়ালি আমাদেরকে আগাতে হবে। আমাদের দুর্নীতি, আমাদের অর্থনৈতিক ভাবে, আমাদের সামাজিক ভাবে সবকিছুর দিকে আমাদের স্ট্রং, অন্য দেশের উপর আমার নির্ভরশীলতা কমাতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের নিজেদের ভিতরে ইসলাম পন্থী যারা রয়েছে তাদের ভিতরে বিভাজন কমাতে হবে। মিশরের দিকে লক্ষ্য করলেও আমরা বুঝতে পারি যে তাদের নিজেদের ভিতরে নূর পার্টি এবং ব্রাদারহুড পার্টি এতটাই তারা একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বী ছিল, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেল। ধ্বংস হওয়ার পর আমেরিকায় ক্ষমতায় বসিয়ে এখন নিজেদের অস্তিত্ব শেষ, বিরোধী দলের অস্তিত্ব শেষ। এজন্য আমাদেরকে খেয়াল করে চলতে হবে। ইসলামী সরকার মানে শুধুমাত্র ইসলামী নেতা নয়, বরং ইসলামী চেতনার একটি রাষ্ট্র ব্যবস্থা। কেউ যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কেউ যদি ইসলামিক ক্ষমতা আনতে চায়,
সেখানে সেনাবাহিনী, মিডিয়া, আমলাতন্ত্র সবগুলাই যদি বিদেশি চাপ সবগুলো একত্রে মিলে যদি একটা দেশের উপর প্রভাব ফেলে, সেখানে ভোটের কোনো দাম থাকে না, সেখানে ভোট দুর্বলতা প্রকাশ করে। এজন্য ঐক্যবদ্ধভাবে চলার কোনো বিকল্প নেই। যারা ইসলামকে ক্ষমতা আনতে চাচ্ছেন, যার যার প্ল্যাটফর্ম থেকে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন, বাংলাদেশে এই প্রক্রিয়ার মাধ্যমে রাতারাতি ইসলামী শরীয় আইন ব্যবস্থা করা, ইসলামী শরীয় আইন প্রতিষ্ঠা করা কোনো ধরনের কোনো পক্ষে সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে কি হবে? বাইরের দেশে চাপ সৃষ্টি হবে, আশেপাশের দেশে চাপ সৃষ্টি হবে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে, সবকিছু মিলে বাংলাদেশের একটা অরাজকতা সৃষ্টি হবে। আর বাংলাদেশের মানুষ সব থেকে আবেগী হওয়ার কারণে দেখা যাচ্ছে আজকে আপনি একটা ভালো কাজ করলেন, আপনাকে তার আসমানে উঠা ফেলবে। আগামীকাল আপনি আবার যদি একটু ভুল করেন, কোন একটা দুর্বলতা প্রকাশ করেন, আপনাকে এক লাথি মেরে মাটিতে চাপা দিবে। এতে করে বাংলাদেশের জনগণ কোনো ধরনের দ্বিধাবোধ করবে না। বাংলাদেশের মানুষ আবেগী বেশি, এজন্য আবেগ দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের এগুলা ভাবেও আগে এলো, যদি প্রপারলি আমরা গ্রাজুয়ালি আগাই, তারপরেও দেখা যাবে যে অর্থনৈতিক চাপ, পশ্চিমা বিশ্বের চাপ এবং আশেপাশে প্রতিবেশী দেশের চাপ আমাদের উপর আসবে। আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কোনো ধরনের বিকল্প নেই। এজন্য ধৈর্য ধরতে হবে, গ্রাজুয়ালি আমাদের আগে যেতে হবে। মুরসি মিশরে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এমন এক রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই রাষ্ট্রের জনগণ ইসলাম সম্পর্কে কিছু জানে না। ঠিক বাংলাদেশের মতো, বাংলাদেশের মুসলমান যেমন আবেগী, ঠিক তারা ইসলাম বুঝে, তারা রাজনীতি করে, তারা ভোট দেয়, সবকিছু বোঝে, নামাজ কালাম রোজা সবকিছু তারা পালন করে, কিন্তু ক্ষমতা ইসলাম আসুক তারা এটা বোঝে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা নামে মুসলিম, কিন্তু বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠা হোক, শরীয়ত আইন বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। এটা কিভাবে এই দেশে সম্ভব? এজন্য বাংলাদেশের মানুষের ভিতরে চেতনা তৈরি করতে হবে যে না, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, ইসলামী শাসন ব্যবস্থা আমাদেরকে কায়েম করতেই হবে। কিভাবে করতে হবে? এই গ্রাজুয়ালি প্রসেস তাদেরকে জানাতে হবে, ইসলামের ভালো দিকগুলো তাদেরকে জানাতে হবে। তা না হলে বাংলাদেশে যদি আজকে কেউ বলে যে আজকে আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠা করলাম, এই মুসলিম সমাজ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। কেননা তারা খেলাফত সম্পর্কে জানে না, তারা ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জানে না। কিভাবে তারা এটার উপর নির্ভর করে একটা রাষ্ট্র ক্ষমতাকে ইসলাম তারা নিবে, ইসলাম ক্ষমতা গেলে তারা কিভাবে তারা সুবিধা গ্রহণ করতে পারবে, এটাই তারা বোঝে না। শুধু তারাও একটা মাত্র তারা একটাই বুঝে যে ক্ষমতা যেতে হবে, ক্ষমতা যাওয়ার পর আমাদের পাওয়ার লাগবে, আমরা রাষ্ট্র পরিচালনা করবো, রাষ্ট্র যেভাবে যাক সেভাবে চলুক, কিন্তু আমাদের পাওয়ার দরকার। এটা আমরা মুসলিম হয়েও আমরা ইসলামী ক্ষমতা ব্যবস্থা, শরীয়ত ব্যবস্থা আমরা করতে চাই না। বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর মাঝে যারা ইসলাম চায় না, প্রপারলি ইসলাম চায় না, তারা ঘোষণা দেয় আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, অনেকে ঘোষণা দেয় আমরা আল্লাহর আইন চাই না, সবকিছু মিলেই যারা এগুলা করতে চায় তারাও তো একটা দলের লোক। সেখানে 2 কোটি 3 কোটি 5 কোটি পর্যন্ত লোক সেখানে তারা থাকে। তারা কিভাবে মুসলমান হওয়ার সত্ত্বেও তারা জানে যে এদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তারপরেও তারা তো সেখানে তারা ভোট দিচ্ছে, সেখানে তারা যাতায়াত করছে, সেখানে তারা ক্ষমতা লোভে তারা সেখানে ক্ষমতায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কেন? বাংলাদেশের 90% মুসলমান তারা ইসলাম পালন করার পরেও তারা শরীয়ত আইনে বিশ্বাস করছে না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা হচ্ছে আমার আপনার সকলের, বাংলাদেশের আলেম সমাজের সবথেকে বেশি ব্যর্থতা। আমরা শুধুমাত্র ইসলামের কঠিন দিকগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু ইসলামের যে একটা সহানুভূতি, ভালোবাসা, আবেগ এবং একে অপরের প্রতি সাহায্য সহযোগিতা করার যে একটা ধর্ম, একে অপরের প্রতি সহনশীল হওয়ার ধর্ম, এটাকে আমরা তাদেরকে বোঝাতে পারি না। বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে প্রশাসন বিভাগ থেকে শুরু করে সকল স্তরে বামপন্থীরা বসে থাকার কারণে আমরা জীবন দিয়ে যাচ্ছি, আমরা শুধুমাত্র রক্ত দিয়ে যাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা এত আন্দোলন সংগ্রাম করার পরেও একটা ইসলামী রাষ্ট্র, একটা শরীয়ত আইন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা আজ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। আজ পর্যন্ত আমাদের রক্ত যায়, কিন্তু আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠা করতে পারি না।